চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় দুই দেশের স্থানীয়দের মধ্যে গতকাল দিনভর সংঘর্ষের পর পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে ফসলের মাঠে কাজ করা নিয়ে উৎকণ্ঠায় কৃষক। পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করে এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এদিকে সীমান্তে আর আপোষ নয়, অধিকার বুঝে নিতে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি বিরোধের বিষয়টি দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান হবে বলেই আশা তার। গাছ কাটা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার দিনভর সংঘর্ষের পর পতাকা বৈঠক করে বিজিবি ও বিএসএফ। এমন উদ্ভূত পরিস্থিতির কারণে দুঃখ প্রকাশও করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রবিবার সকাল থেকে সীমান্ত এলাকায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ভোর হতেই সীমান্তবর্তী মাঠে কাজ শুরু করেন কৃষকরা। এদিকে সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সরিষা, কালাই ও গম সহ বিভিন্ন ফসলের। ক্ষয়ক্ষতির পাশাপাশি স্থানীয়দের মাঝে রয়েছে উৎকণ্ঠা ও আতঙ্ক। তাই দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান চান তারা। সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে, আতঙ্ক বিরাজ করছে। সাধারণ কৃষক ঠিকভাবে সীমান্ত এলাকায় আর ক্ষেতের এত জমিতে কাজ করতে পারছে না। এখন কোনো সংঘর্ষ নেই, তবে আতঙ্ক বিরাজ করছে যদি সীমান্ত আবার যদি কিছু হয় বা তারা যদি পাল্টা কোনো আক্রমণ করে, এজন্য আতঙ্কের মধ্যে আছে। আর যেন অস্বাভাবিক পরিস্থিতি তৈরি না হয় সেজন্য স্থানীয়দের বোঝাতে কাজ করছেন জনপ্রতিনিধিরা। ওরা কি করছে জানি না, কিন্তু আমাদের জনগণ আমরা চেষ্টা করছি শান্ত করার। যেহেতু পরিস্থিতি শান্ত, আর যেন পরিস্থিতির কোনো ঘোলাটের সৃষ্টি না হয়। পরিস্থিতি শান্ত রাখতে সীমান্ত এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে বিজিবি। শূন্যরেখার আশেপাশের জমিতে স্থানীয়দের কৃষিকাজ না করার আহ্বান তাদের। একই সাথে সীমান্ত এলাকায় ভিড় এড়াতে টহল জোরদার করেছেন তারা। এই এলাকায় শুধুমাত্র যারা কৃষক আছে, যাদের ক্ষেত আছে, যারা কাজ করতে চায়, তারা শুধু সীমান্ত এলাকায় গমন করবে। তাছাড়া এর বাইরে বহিরাগত যারা আছে, উৎসুক জনতা এই সীমান্ত এলাকায় ভিড় করবে না। এবং এই এলাকার জনগণ আরো নিশ্চিত করেছে যে বিনা প্রয়োজনে সীমান্ত এলাকায় শূন্য লাইনে গমন করবে না এবং শূন্য লাইনে অতিক্রম করবে না। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন সীমান্ত পরিস্থিতি নিয়ে। আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা আমরা ওটুকু চাচ্ছি। যেমন 150 গজের ওই থেকে তাদের কাটাতারে বেড়া করতে পারে, আমরা ওটুকুই চাচ্ছি। আমরা এখানে কোনো রকমের ছাড় দিতে চাচ্ছি না। আগে হয়তো দুই একটা জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে, এখন ওই ছাড় দেওয়াটা হচ্ছে না, দেখি একটু সমস্যা হচ্ছে। সীমান্ত সুরক্ষিত আছে জানিয়ে বিরোধের বিষয়টি দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। সাইফুর রহমান, ডিভিসি নিউজ, চৌকা সীমান্ত, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। দেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ জিকে প্রকল্পের অবস্থা নাজুক। কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মাপাড়ের এই প্রকল্পের আওতায় একসময় 4টি জেলা কৃষক পানি পেলেও এখন 2টি জেলাতেই সরবরাহ কঠিন হয়ে পড়েছে। বছরখানেক আগে নষ্ট হওয়া 2টি পাম্প সংস্কার না হওয়া সহ পদ্মার পানির স্তর কমে যাওয়ায় সচল একটি পাম্পও কাজে আসছে না। এতে হুমকির মুখে ফসল উৎপাদন সহ পরিবেশও। 60-এর দশকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর পাশে তৈরি গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের মাধ্যমে প্রায় 1,16,000 হেক্টর জমিতে সেচ দেওয়া হতো। এই প্রকল্প থেকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার 13টি উপজেলায় সেচের জন্য পানি সরবরাহ করা হতো। তবে এখন কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় মাত্র 35 থেকে 40,000 হেক্টর জমিতে সেচ সুবিধা পাচ্ছেন কৃষকরা। বছরখানেক আগে 2টি সেচ পাম্প নষ্ট হয়ে যাওয়ার পর আর সংস্কার হয়নি। আবার শুষ্ক মৌসুমে পদ্মার পানির স্তর নেমে যাওয়ায় সচল একটি পাম্পও কাজে আসছে না। এই দুটো বিকল্প পাম্পের মধ্যে একটি পাম্প কিন্তু আমরা গত 21 সালে আমরা এটা যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে জাপানি রিভারা কর্পোরেশন, তাদের সাথে আমাদের চুক্তি হয়েছে এবং কাজটা ইতিমধ্যে শুরু হয়েছে। এই 3 নম্বর পাম্পটা মেরামতের কাজ চলমান আছে এবং এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির শেষের দিকে আমরা এই পাম্পটা মেরামত শেষ করার আমাদের ইচ্ছা আছে। আগে বিঘা প্রতি মাত্র 280 টাকায় বছর জুড়ে সেচ সুবিধা পেলেও এখন বড় সংকটে প্রান্তিক কৃষক। আমন মৌসুমে পানি পেলেও বড় সময় পানি না পাওয়ায় বাড়ছে খরচ। এছাড়া অনাবাদি থাকছে অনেক জমি। সরকারি পানি পালে আমাদের খরচ কম হয়, আর যদি আমরা তেল খরচ করি, পানি দিয়ে মেশিন দিয়ে তুলি ওই আবাদ করি, তাহলে তো খরচ বেশি হয়। পানি টিউবওয়েলে আশপাশে কম ওঠে, শুনেছি যে পানি দেবে না বলে আমরা তাই বোরিং টোরিং বসা নিয়ে ভুট্টা আবাদ করছি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, এবছর পদ্মার পানির উচ্চতা 4 পয়েন্টের ওপরে থাকলে একটি পাম্প চালানো সম্ভব। বর্তমানে এখন পানি আছে 4.12। পানি যদি আর বেশি না রিমার্কেবল না কমে,
তাহলে হয়তো বা আমরা জানুয়ারির মার্চ জানুয়ারি বা মার্চ জানুয়ারি থেকে হয়তো আমরা ইরিগেশন শুরু করতে পারবো। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন 60-এর দশকের এই প্রকল্পে নানা সমস্যায় সেচ সুবিধা বিঘ্নিত। মেইন ক্যানেল, সেকেন্ডারি ক্যানেল এবং টারশিয়ারি ক্যানেল, তবে দুইটা ক্যানেলের মধ্যে একটা সেকেন্ডারি প্লাস টারশিয়ারি, এটা আমাদের অতি জরুরিভাবে খনন করা প্রয়োজন। ক্যানেলগুলো খনন না করার কারণে আমাদের কৃষকরা পানি পাচ্ছে না। পানির স্তর প্রতিনিয়ত নিচে নামায় শ্যালো মেশিন স্থাপন সহ বিকল্প পানির ব্যবস্থা করতে কাজ করছে স্থানীয় কৃষকরা। ডিবিসি নিউজ ডেস্ক। পলিথিনের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার। উৎপাদন এবং মার্কেট পর্যায়ে বন্ধ করতে কাজ চলছে বলেই জানালেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে পলিথিন বিরোধী ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, শিগগিরই পলিথিন বন্ধে কারখানা কেন্দ্রিক বড় অভিযান শুরু হবে। বাধা এলে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি তার। এছাড়া পাহাড় কাটা নিয়ে ক্ষোভ করে উপদেষ্টা আরও বলেন, টম অ্যান্ড জেরি খেলা বন্ধ করতে হবে। সরকারি সংস্থাগুলোকে 24 ঘন্টা কাজ করতে হবে। সরকার আইন করেছে বলে আপনাকে মানতে হবে না, আপনাকে এই জন্য মানতে হবে যেটা আপনার ভবিষ্যতের জন্য খারাপ, আপনার সন্তানের জন্য খারাপ। আপনি বিষ আপনার সন্তানকে নানানভাবে খাওয়াতে পারেন। আমাদের যে দূষিত বাতাস, সেটা ইনহেল করেও আপনার বাচ্চার অসুস্থতা হচ্ছে। পলিথিন শপিং ব্যাগে খাবার রেখে খাবারটা খাওয়া চরম অনিরাপদ। পাবনায় একের পর এক গড়ে উঠেছে পাটকাঠি পুড়িয়ে চারকোল তৈরির কারখানা। জনবসতিপূর্ণ এলাকায় এসব কারখানা স্থাপন করায় চরম স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। কারখানার বিষাক্ত ধোঁয়ায় ক্ষতিকর প্রভাব পড়ছে কৃষি খাতেও। দ্রুত কারখানা বন্ধের দাবি, তাই স্থানীয়দের অবৈধ এসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। দিনের বেলা বিভিন্ন জায়গা থেকে কেনা পাটখড়ি এনে জড়ো করা হয় কারখানায়। পরে সন্ধে নামলে শুরু হয় সেগুলো পুড়িয়ে কার্বন তৈরির কাজ। কারখানার চুল্লির উচ্চতা কম থাকায় দ্রুতই ধোঁয়া ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। এতে স্বাস্থ্য ঝুঁকিতে শিশুসহ বিভিন্ন বয়সীরা। ছড়িয়ে পড়া ছাইয়ের কারণে ক্ষতি হচ্ছে কৃষি খাতেও। আমাদের এখানে রাত্রে আগুন ধরার হয়, হুলা তো পুরানো হয়, ধুলাতে সারা চকমকি হয়ে যায়। এই ধুমাতে আমাদের আবাদ সাবাদ হয় না, একজন লাইন দিতে গেলে তার শ্বাসকষ্ট হবই 100% শিওর। পাবনা সদর, আটঘরিয়া, বেড়া ও সাথিয়া উপজেলায় গড়ে ওঠা এসব কারখানা নেই অনুমোদন। তবে প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে চলছে কার্যক্রম। স্থানীয়রা প্রতিবাদ করলে ভয়ভীতি দেখানোর পাশাপাশি করা হয় হয়রানিও। মানে ক্ষেতগুলো ভালো ফসল হয় না, ওই ধোয়া উড়িয়ে পরে, ওরা উড়ে উড়ে পরে ফসল দিকে ক্ষতি হয়, মানুষেরও ক্ষতি হয়। ধোঁয়ার কারণে ওই ফসলের মাথাটা নষ্ট হয়ে যায়। এখন আমরা চাই যদি না থাকলে আমার এই সুবিধা হইতো। পাটখড়ির ধোঁয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলছেন চিকিৎসকরা। এদিকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। কয়লা পোড়ানোর জন্য যে ছাই করা হচ্ছে, এটা পরিবেশের উপরে আসলে মারাত্মক ক্ষতি ফেলে। মানবদেহের জন্য আসলে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুইভাবেই ফুসফুস এবং আরও বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে। আমাদের বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা আছে, এখানে সুস্পষ্টভাবে মোবাইল কোড করার সুযোগ আছে বা অন্যান্য আমাদের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, দ্রুতই অবৈধ কার্যক্রম বন্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটা প্রত্যাশা ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। 1936 সালের এই দিনে বগুড়া জেলার গাবতলী উপজেলার বাঘমারা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় নিজেদের মধ্যে এক থেকে এক হবার আহ্বান জানিয়ে দলের নির্বাহী কমিটির সহসভাপতি আব্দুল্লাহ মিন্টু বক্তব্য দেন। সিলেটি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও খাদ্য বিতরণ করে বিএনপি। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে জিয়াউর রহমানের স্মৃতিচারণ আলোচনা সভা করা হয়। এ সময় শহীদ জিয়া বিভিন্ন কর্মের কথা তুলে ধরেন বিএনপি নেতারা। এছাড়া নাটোর, কুষ্টিয়া, বাগেরহাট সহ সারা দেশে শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মদিন। নৌপথে ভ্রমণে যাত্রীদের যেন আর হয়রানির শিকার হতে না হয়, সে লক্ষ্যে কাজ করছে সরকার, এমনটাই বললেন নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে ভোলার ইলিশা লঞ্চঘাট পরিদর্শন শেষে তিনি আরও বলেন, নৌপথে ভ্রমণ যেন মানুষের জন্য স্বস্তিদায়ক হয়, সেজন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
ঘাটে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ যদি আসে আর সেই অভিযোগের সত্যতা মেলে সেই ইজারাদারের ইজারা বাতিল করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা ঘাট ইজারা দেই, ঘাটে বলা হয় 10 টাকা, তারা আবার বলে এটা ব্যাগ নিলে 5 টাকা। এগুলো সম্পূর্ণ ইলিগাল। এবং এইরকম যদি কোনো কমপ্লেন আসে এবং সেই কমপ্লেন যদি সত্যি পাওয়া যায় তাহলে সেই ইজারাদারের ইজারা আমরা ক্যান্সেল করে দেব। মিডিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবারে জানাবো শীতের গল্প। কয়েকদিন পর দেশের কয়েকটি জেলায় আবারও বইছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। সকাল 6টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় 7.9 ডিগ্রি সেলসিয়াস। শনিবারের তুলনায় আজ তাপমাত্রা কমেছে 4.4 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর হিমালয় থেকে আসা হিমেল হাওয়ায় নাকাল স্থানীয়রা। সড়কে হেডলাইট জ্বেলে চলছে যানবাহন। অনেকেই কাঠখড় পুড়িয়ে শীত নিবারণের চেষ্টাও করছেন। শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বের হচ্ছেন অবশ্য শ্রমজীবীরা। এছাড়া হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। এদিকে শীত জেঁকে বসেছে ঠাকুরগাঁও, দিনাজপুরেও। রেকর্ড করা হয়েছে 8.8 ও 11.9 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে বিপাকে খেটে খাওয়া মানুষ। শীত বেড়েছে দক্ষিণাঞ্চলেও। চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। অনেকে গায়ে গরম কাপড় জড়িয়ে জীবিকার তাগিদেই বের হচ্ছেন। ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।